This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রকাশ্য রাস্তাতে তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ দুজনের মধ্যে বচসা। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়। কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় দুই নেতা, তাদের মধ্যে বাগবিতণ্ডা। গাড়ি থেকে নেমে বিতণ্ডায় বাবুল সুপ্রিয়। হর্ন দেওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে। হেস্টিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। সরি বলুন, আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस चीज के अरेस्ट करने के लिए बोल रहे बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। संजय गाड़ी साइड करो স্যার। আপনি সরি না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান। পাবলিক তো নেতা বানান। সরি না বলা বন্ধ, ছাড়া যাবে না। ওই গাড়ি সেকেন্ড ব্রিজে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়িটাকে আটকে সর্বভাষা গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে, তা ওর গাড়ির পেছনে বাজায়নি, অন্য গাড়ির পেছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, কারণ আমার গাড়িতে তো লেখা আছে রুপি তমলুক, তো দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি। দেখে সামনে এসে একটা ঝামেলা সূত্রপাত করলো, ঝামেলা করলো কিছুক্ষণ, তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে। তো আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন। তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি, কিন্তু ওরা যদি ভাবে যে পশ্চিমবঙ্গটাই হচ্ছে এই ভারতবর্ষ, তা তো নয়। অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে কোনো জায়গায় তিনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন? তো যেই বললাম, উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই বাচ্চা বলছেন না, কী বলবো বলুন তো। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইল্লিগাল। এবার একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো। দেখুন 2018 সাল, সেই সালে বিএসএফ কেন্দ্রকে একটা রিপোর্ট দিয়েছিল, যে রিপোর্টে বলা হয় যে পশ্চিমবঙ্গে প্রায় 70টা রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে, এবং এই রাজ্যে যে রোহিঙ্গাদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল সেটা TV9 বাংলার কাছে স্বীকার করে নিয়েছেন বারুইপুরের হাড়দহ গ্রামের মানুষজন। কিন্তু দক্ষিণ 24 পরগনার এই হাড়দহ, এই সেদিনও নাকি প্রায় 300 জন রোহিঙ্গা এখানে থাকতো, যারা গত কয়েক মাসের মধ্যে এক এক করে সেখান থেকে অন্যত্র কোথাও চলে গেছে। মানে এই ছিল আর এই নেই। সেই রোহিঙ্গারা এরা কোথায় গেল? এই রোহিঙ্গারাই কি ওই সাদ ডাডির মতো ওই ভোটার কার্ড তৈরি করে নিয়েছে? কেউ জানে না। 19 সেপ্টেম্বর 2017 রাষ্ট্রপুঞ্জ জানায় 4 লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়েছে, তারা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের গতিবিধি পাশের দেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তার পরের বছর মানে 2018-তে বিএসএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকে। কি লিখেছিল রিপোর্টে? ভারতে যে রোহিঙ্গারা আছেন কিছু জায়গায় তারা বেশ চাপের মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গে কিছুটা হলেও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখানোয় সেখানে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। ওই রাজ্যে বেশ কিছু শিবিরও তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় রোহিঙ্গারা? তারা কি এখনো আছে? 2025-এ তার খোঁজ করতে গিয়ে TV9 বাংলা খোঁজ পায় বারুইপুরের হাড়দহ গ্রাম পঞ্চায়েতের। হাড়দহের একটা গ্রামের নাম কি জানেন? রোহিঙ্গা গ্রাম। কেন এমন নাম? এই গ্রামে একটা সময় কারা থাকতো? এখানে রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? থাকতো অনেক। তারপরে কি হলো? চলে গেছে। হাড়দহে, বিশেষ করে পশ্চিম হাড়দহে প্রায় 300 রোহিঙ্গা ছিল। এখন তারা কোথায়? আপনাদের গ্রামে তো এখানে একটা সময় রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছিল। নিয়েছিল। আচ্ছা, এখন কিন্তু তারা নেই, সে অনেক দিন আগে। আচ্ছা, রোহিঙ্গারা নাকি হাড়দহ থেকে পাত্তারি গুটিয়েছে।
কোথায় গেছে কেউ জানে না, কিন্তু হাড়দহে যে রোহিঙ্গারা ছিল সেটা স্বীকার করতে আটকাচ্ছে না তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরও। এখানে ওনারা ছিলেন 2017 সালে এরকম হবে, তখনও আমরা এখানে ছিলাম ক্ষমতায়, আমি অ্যাজ এ প্রধান হিসাবেও ছিলাম। তো দেখেন, স্বইচ্ছায় তো কেউ নিজের দেশ এবং নিজের বসত বাড়ি সব কিছু ছেড়ে তো কেউ আসে না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। মানবিকতার খাতিরে অনুপ্রবেশকারীদের আশ্রয়? হাড়দহের তৃণমূল পঞ্চায়েত প্রধান তো বিরোধীদের লোপ্পা বল দিচ্ছেন। বিশেষ করে রোহিঙ্গাদের মতো যারা অস্থিরতা তৈরি করে এবং অপরাধপ্রবণ একটা সম্প্রদায় আমরা জানি, তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। রোহিঙ্গারা ছিল, এখন নেই, কিন্তু একটা গ্রামের নাম থেকে গেছে রোহিঙ্গা গ্রাম। থেকে গেছে আর একটা প্রশ্ন, পরিবেশ পরিস্থিতি কতটা বন্ধুত্বপূর্ণ হলে অনুপ্রবেশকারীরা বাংলার মাটিকে তাদের ঘাঁটি বলে ভাবতে পারে? কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গিদের দখলে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলায় ঢুকছে জঙ্গিরা, চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় জঙ্গিদের সেফ প্যাসেজ বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। তার দাবি যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গিদের দখলে। তার আরও দাবি যে গ্রেফতার হওয়া সব জঙ্গির যোগ বাংলার সঙ্গে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি এজন্য দায়ী। আক্রমণে শুভেন্দু অধিকারী। ব্যাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে।